প্রথম প্রশ্ন যেটা গ্রুপ 16 এলিমেন্টস এর থেকে ইলেকট্রন অ্যাফিনিটি 1 অর্থাৎ ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি বা এর আরেকটা নাম হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি এর অর্ডারটা কি? অক্সিজেন, তার নিচে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়াম। আমি উপর থেকে যখন নিচের দিকে নামছি তখন অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করছে, এর ফলে ইলেকট্রন গেইন এনার্জি বা ইলেকট্রন অ্যাফিনিটি 1 ডিক্রিজ করছে। ডিক্রিজ করছে কথাটির অর্থ হচ্ছে এখানে becomes less negative। তাহলে অর্ডারটা কি হচ্ছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়াম। যদিও এমনটাই হবার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় যে অক্সিজেনের অবস্থানটা সবার পেছনে। এখন এমনটা কেন হলো? দুটো কারণে। এক হচ্ছে অক্সিজেনের স্মল সাইজ, আর দুই হলো unavailability of vacant orbital। এর ফলে কি হয়? এর ফলে ইনকামিং ইলেকট্রনের সাথে ইন্টার ইলেকট্রনিক রিপালশন হয়। তাহলে আমি লিখতে পারি এর ফলে ইন্টার ইলেকট্রনিক রিপালশন হয় উইথ ইনকামিং ইলেকট্রন। এর ফলে সিস্টেমটা আনস্টেবল হয়ে যায়। এইটা হলো আজকের প্রথম প্রশ্ন। আসা যাক দ্বিতীয় প্রশ্ন। Compare the boiling point of hydrides of group 16 elements. Group 16 element oxygen, sulfur, selenium, tellurium এবং পোলোনিয়াম। এদের হাইড্রাইড গুলি কেমন লিখে ফেলা যাক। যত উপরের থেকে নিচের দিকে নামা যায় তত মলিকিউলার ভলিউম বাড়ে। মলিকিউলার ভলিউম বা সাইজ এটা বাড়ে। আর যদি বাড়ে তাহলে পোলারাইজেবিলিটি ইনক্রিজ করে। তাহলে ইন্টার মলিকিউলার interaction
সেটাও ইনক্রিজ করবে, তাহলে বয়েলিং পয়েন্টও ইনক্রিজ করবে। তার কারণ বয়েলিং পয়েন্ট হচ্ছে যখন লিকুইড থেকে ভেপার হচ্ছে, তাহলে লিকুইডের মধ্যে যদি মলিকিউলগুলোর মধ্যে ভালো ইন্টারঅ্যাকশন থাকে তাহলে তো সেগুলোকে ভাঙতে বেশি কষ্ট হবে। তাহলে অর্ডারটা কি হবে, H2O তার চেয়ে H2S তার চেয়ে H2AC H2PE আর H2PO। যদিও এমনটাই হবার কথা ছিল, বাস্তবে দেখা যায় যে জলের বয়েলিং পয়েন্ট সবচেয়ে বেশি। এমনটা কেন হয়? ডিউ টু presence of zigzag extensive hydrogen bonding। তাহলে যদি বলা হয় যে এদের মধ্যে সবচেয়ে বেশি ভোলাটাইল কে, মানে সবচেয়ে কম বয়েলিং পয়েন্ট, উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড ইজ দ্য মোস্ট ভোলাটাইল। ওকে, চলে আসি নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 3। PeF6 হাইড্রোলাইজ করে কিন্তু SF6 হাইড্রোলাইজ করে না, এমনটা কেন? দেখো, যদি হাইড্রোলিসিস হতে হয় তো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে দু ধরনের মেকানিজম আছে। একটা হচ্ছে টি বা ডিসোসিয়েটিভ মেকানিজম। আগে এটার আলোচনা করি। এটা কি রকম, ধরো SI আছে, তো এর সমস্ত দিকে ক্লোরিন আছে, এখানে আগে একটা বন্ডকে ভাঙতে হবে, এটা তো অক্টাহেড্রাল, এর আগে একটা বন্ডকে ভাঙতে হবে, কিন্তু এই বন্ডটা ভাঙা এখানে সম্ভব হচ্ছে না। তার কারণ কিন্তু টেলুরিয়ামের ক্ষেত্রে সম্ভব, টেলুরিয়ামেরও একই ব্যাপার, কিন্তু টেলুরিয়ামের ক্ষেত্রে এই বন্ড ভেঙে যাবে। এবারে কেন ভাঙবে? তার কারণ দেখো, সাইজ জিনিসটা টেলুরিয়ামের বড়, তাহলে বন্ড লেংথ টেলুরিয়ামের বেশি আর সিলিকন ফ্লোরাইডের কম, তাহলে এই বন্ডটা সহজে ভেঙে যাবে। তাহলে এখানে ডি মেকানিজম কাজ করবে, এখানে ডি মেকানিজম কাজই করবে না। আর একটা মেকানিজম হয়, সেটা হচ্ছে এ বা অ্যাসোসিয়েটিভ মেকানিজম। এখানে কি হয়, ওয়াটার মলিকিউল এসে এইখানে ঢোকার চেষ্টা করবে, কিন্তু এই যে ঢোকার ব্যাপারটা সেটাও এখানে পারমিসিবল, কিন্তু এখানে সেটাও পারমিসিবল নয়। একই কারণ, এখানে সাইজটা সালফারের ছোট হওয়ার কারণে ক্লোরিন গুলো এমন ভাবে রয়েছে যে সেখানে ওয়াটার মলিকিউল ঢুকতেই পারবে না, অর্থাৎ এখানে স্টেরিক ক্রাউডিং আছে, সেজন্য ওয়াটার মলিকিউল ঢুকতেই পারবে না, কিন্তু এখানে সেটা পারবে। তাহলে TF6 এর জন্য DRA দুটো মেকানিজমে কাজ করবে, SF6 এর জন্য কোনোটাই করবে না। আচ্ছা, এবারে গ্রুপ 17 এর কিছু প্রবলেমে আসা যাক। যেমন প্রথম প্রবলেমটি হচ্ছে, আমি যদি H2O2 এর কাছে যাই তাহলে এর OO বন্ডটা H2O2 তে যে বন্ডটা আছে তার চেয়ে শর্টার, কিন্তু OF2 তে যে
ওয়েভ বন্ড আছে তার চেয়ে বন্ডটা লম্বা, কথাটার মানে কি? এই হচ্ছে তোমার ওয়েভ টু। বলছে হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে বন্ডটা এইরকম দেখতে পাচ্ছ। এটাকে একটু ছোট এঁকেছি তোমার বোঝার সুবিধার জন্য। আর ও এফ টুর ক্ষেত্রে যে বন্ডটা হয় আর কি, ও এফ টু। আচ্ছা, এই জায়গাগুলোর দিকে নজর দাও। এখানে দেখো ওয়েভ বন্ডটা যা আছে, এখানে ওয়েভ বন্ডটা তার চেয়ে লম্বা। আবার এইখানে ও ও বন্ডটা যা আছে তার চেয়ে এখানে ও বন্ডটা অনেক লম্বা। এই জিনিসটার ব্যাখ্যা এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে কি হয় লক্ষ্য করো, এফ ও ও এফ, তো এইখানে ও ও এফ নিয়ে একটা 3 সেন্টার 2 ইলেকট্রনিক বন্ড তৈরি হয়। আবার এখানেও একটা 3 সেন্টার 2 ইলেকট্রনিক বন্ড তৈরি হয়। তার মানেটা কি দাঁড়াচ্ছে, যে এর ক্ষেত্রে ও ও বন্ড যেটা, সেটা পার্শিয়াল ডবল বন্ড হয়ে গেল। তার মানে এর বন্ড ওরা একের চেয়ে বেশি হয়ে গেল। এবং এই যে এফ ও বন্ড, তার বন্ড অর্ডার একের চেয়ে কম হয়ে গেল, তাই তো সিঙ্গেল বন্ডের চেয়ে লম্বা। আর ও বন্ডটা হচ্ছে সিঙ্গেল বন্ডের চেয়ে ছোট, এই কারণে। আসছি নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 2, color of halogens become darker on going from F2 to I2, এমনটা কেন? আচ্ছা, তার আগে বুঝতে হবে যে এখানে কালারটা আসছে কোথা থেকে। একটা ছবি এঁকে দেখানো যাক। এটা যদি এনার্জির অ্যাক্সিস হয়, এটা হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। আচ্ছা, এটা আমি ফ্লুরিনের জন্য এঁকেছি। ক্লোরিনের জন্য কিন্তু এটার গ্যাপটা একটু কমে যায়, ব্রোমিনের জন্য আরোই কমে যায়, আয়োডিনের জন্য আরোই কমে যায়। ফ্লুরিনের কালারটা কিরকম, ইয়েলো। ক্লোরিন গ্রিনিশ ইয়েলো, ব্রোমিন রেড, আর আয়োডিন হচ্ছে ভায়োলেট। এবার ব্যাপারটা কি হয় লক্ষ্য করো। দেখো, এখানে ইলেকট্রনের এক্সাইটেশনের জন্য অনেক বেশি এনার্জি চাই, তাই যেটা বেরিয়ে যায় সেটা কম এনার্জি। এখানে এক্সাইটেশনের জন্য কম এনার্জির দরকার, যতই ডান দিকে যাই ততই কম এনার্জির দরকার। ফলে যে এনার্জিটা বেরিয়ে যায় সেইটা আমাদের চোখে গাঢ় রঙের অনুভূতি সৃষ্টি করতে পারে। আসা যাক নেক্সট প্রশ্নে। এখানে একটা রিঅ্যাকশন দেখানো হয়েছে, তারপরে বলা হয়েছে যে এই রিঅ্যাকশনটা কি বাস্তবে সম্ভব, এটা কি হতে পারে। কিন্তু এরকম কেন জিজ্ঞাসা করা হলো, এটা অসম্ভবে কি আছে। দেখো, ইলেকট্রোনেগেটিভিটি ব্রোমিনের বেশি, আয়োডিনের কম। সাধারণত যেটা ঘটে, যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ক্যান replace the less
ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। ঠিক আছে, তো তাহলে তো এখানে আয়োডিনের ব্রোমিনকে রিপ্লেস করা তো উচিত হয়নি, কিন্তু হলো কেন? এই রিঅ্যাকশনটা কিন্তু ফিজিবল, ইয়েস ইট ইজ। তার কারণ হচ্ছে প্রথমে অ্যানায়নটা ছিল Br3-, সেখান থেকে IBr2- এসেছে। সাইজ ব্যাপারটা ব্রোমিনের চেয়ে আয়োডিনের বেশি, তাই এখানে সেন্ট্রাল অ্যাটমটা লার্জ সাইজ হওয়ার ফলে স্টেরিক হিন্ড্রেন্স কমে গেছে। তাহলে আমি বলতে পারি যে এখানে স্টেরিক হিন্ড্রেন্স ডিক্রিজ করে গেছে ডিউ টু লার্জার সাইজ of the central atom। नेक्स्ट प्रश्न में আসা যাক। compare the stability of triiodides of group 1 elements। এখানে তোমাকে তো আমি প্রথমে ল্যাটিস এনার্জির কাছে নিয়ে যেতে চাই। আমরা জানি যে রেডিয়াস যত কম হয় ল্যাটিস এনার্জিও তত বেশি হয়। তাহলে লিথিয়ামের যেহেতু রেডিয়াসটা সবচেয়ে কম, তার ক্ষেত্রে তাহলে ল্যাটিস এনার্জিটা সবচেয়ে বেশি হবে। তাহলে লিথিয়ামের ল্যাটিস এনার্জি সবচেয়ে বেশি, তারপরে Na3, তারপর Ki3, তারপর Rbi3, তারপর CS(I3) এমনটা হওয়ার কথা ছিল। তার কারণ হচ্ছে ল্যাটিস এনার্জিটা 1/r এর সাথে প্রপোর্শনাল, যেখানে R হলো ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। ওকে, কিন্তু মজার কথা হচ্ছে এমনটা হয় না, এবং কারেক্ট অর্ডারটা হয় Na3, তার চেয়ে বড় হচ্ছে Ki3, তার চেয়ে Rbi3, তার চেয়েও CS3। এইটা হচ্ছে কারেক্ট অর্ডার, এবং Li3 তো তৈরি হয় না। এগুলোর কি কারণ? দেখো, Li3 তৈরি না হওয়ার কারণ হচ্ছে আয়োডিনের যে সাইজ সেটা ভেরি লার্জ। তারা এক জায়গাতে ঠাসাঠাসি করে, লিথিয়াম তো খুব ছোট, তার চারিদিকে থাকতে পারে না। লিথিয়াম হচ্ছে খুব স্মল সাইজে, থাকতে পারে না। আর এই যে অ্যানোম্যালিটা, এটার কি কারণ? দেখো, এই হচ্ছে ধরো একটা ক্যাটায়ন, আর এই হলো একটা অ্যানায়ন। এই হলো একটা ক্যাটায়ন, আবার একটা অ্যানায়ন। এখন যদি এরকম হয় যে অ্যানায়ন গুলোর আকৃতি খুবই বড়, তাহলে তাদের মধ্যে একটা রিপালশন থাকবে, আর ক্যাটায়নের আকৃতি যদি খুবই ছোট হয়। কিন্তু যদি এমন হয় যে ক্যাটায়ন আর অ্যানায়নের মোটামুটি একটা কম্পেয়ারেবল সাইজ থাকে, তাহলে এই দুর্ঘটনাটি ঘটে না। সেই কারণেই সিজিয়াম আয়োডাইডের ক্ষেত্রে ল্যাটিস এনথালপি বেশি হয়ে গেছে। তবে আমি বলতে পারি ল্যাটিস এনথালপি is higher for cation and anion of comparable size।
due to less inter-electronic repulsion। ঠিক একই রকম প্রশ্ন আমরা আরো একটু পরে আলোচনা করবো। আপাতত আর একটা প্রশ্নে আসা যাক। ব্রোমিনের যে বন্ড লেংথ সেটা যখন CH3CN এ তাকে ডিজলভ করা হয় তখন বন্ড লেংথটা বেড়ে যায়, যদি বেনজিনে ডিজলভ করা হয় তাহলে বন্ড লেংথ কমে যায়। এই আবার কি, এমনটা কেন? তার কারণ হচ্ছে CH3CN এ নাইট্রোজেনের লোন পেয়ার আছে। এ কি করে, ব্রোমিনে সিগমা অ্যান্টিবন্ডিং 4p এই যে অরবিটালটা আছে এইখানে এর লোন পেয়ারটা দেয়। এর ফলে কাজের কাজ কি হয়, বন্ড অর্ডার অফ Br2 কমে যায় এবং এর ফলে বন্ড লেংথটা বেড়ে যায়। এখানে মলিকিউলার অরবিটাল ডায়াগ্রামটা অতি সংক্ষেপে দেখানোর চেষ্টা হয়েছে। এটা হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবিটাল আর এটা হলো লোয়েস্ট আনঅকুপাইড মলিকিউলার অরবিটাল অ্যান্টিবন্ডিং। আসা যাক নেক্সট কোশ্চেনে। এই কম্পারেবল সাইজের প্রবলেম সেই টাইপের আরেকটা করানো যাক। বলছে হুইচ ওয়ান ইজ more aqueous soluble between LiF and LiI। খুব লক্ষ্য করো মন দিয়ে, LiF এর ক্ষেত্রে সাইজ ব্যাপারটা যেহেতু ফ্লুরিনের ছোট, ওকে, তাই এর ক্ষেত্রে ল্যাটিস এনার্জি হাই এবং হাইড্রেশন এনার্জিও হাই। আমরা জানি যে ল্যাটিস এনার্জির চেয়ে হাইড্রেশন এনার্জিটা যদি বেশি হয় তাহলে সলিবিলিটি বেশি হয়, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে লিথিয়াম আয়োডাইড ইজ মোর অ্যাকুয়াস soluble in spite of the fact that fluorine has extraordinarily high hydration enthalpy। তাহলে এমনটা কেন হলো? হওয়ার কারণটা হচ্ছে লিথিয়ামের আকৃতি খুবই ছোট আর সেই তুলনাতে আয়োডাইডের আকৃতিটা অনেক বড়। এইভাবে যদি পাশাপাশি আয়োডাইড গুলো থাকে তাহলে তাদের মধ্যে ইন্টার ইলেকট্রনিক রিপালশন হবে। এর ফলে এর যেটা ল্যাটিস এনথালপি হওয়ার কথা সেটা কম হবে, লোয়ার দ্যান এক্সপেকটেশন, এবং এতটাই লোয়ার যে সেটা হাইড্রেশন এনার্জির সঙ্গে যুদ্ধতে অনেকটাই হেরে যাবে এবং আলটিমেটলি এটা খুব ভালোভাবেই জলে উড়ে যাবে। আসি নেক্সট কোশ্চেনে। বলছে NO2 এবং ClO2 এদের দুজনেরই অড ইলেকট্রন মলিকিউল, এরা একটা করে ইলেকট্রন আছে, তা সত্ত্বেও NO2 ডাইমারাইজ করে, ClO2 কেন করে না? দেখো NO2 কিভাবে ডাইমারাইজ করে। এর এইরকম একটা ইলেকট্রন এখানে আছে, আবার আরেকটা NO2 এর কাছে ধরা যাক এলো, তারপরে এরকম একটা বন্ড তৈরি হয়ে গেছে, এটাকে ডাইমারাইজেশন বলে। কিন্তু ClO2 এর ক্ষেত্রে এমনটা কেন হয় না?
in Cl there is vacant 3d orbital না তো কি হয়েছে the odd electron becomes unavailable কেননা সেটা এটার মধ্যে কি হয় delocalized হয়ে যায় becomes delocalized and therefore not available for dimerization মানে আমি তোমার বাড়ি গেলাম অথচ তুমি নেই তাহলে আমি গিয়ে করবটা কি এখানেও যখনই ডাইমারাইজেশনের সময় আসছে তখন সে ডিলোকালাইজ তো আমি কি করে ডাইমারাইজেশন আসা যাক স্ট্রাকচার এন্ড হাইব্রিডাইজেশন অফ Cl2O7 মনে রাখবে all the oxides and oxo acids of chlorine সেখানে ক্লোরিনের sp3 হাইব্রিডাইজেশন থাকে এবার কি করে থাকে কি থাকে চলো এখানে তোমাকে আমি দেখাচ্ছি এখানে দুই রকম ছবি হতে পারে এক হচ্ছে এই রকম ভাবে একটা ছবি হতে পারে আর একটা হচ্ছে এইরকম ভাবেও হতে পারে এই দুটো কেন দু রকম কিভাবে হলো সেই আলোচনাটাই আমরা এখন করতে চাই দেখো ক্লোরিনের তো মোট 17টা ইলেকট্রন 1s2 2s2 2p6 3s2 3p5 এবারে 3s2 ছবিটা আঁকো এরকম আর 3p ছবি আঁকো 1 2 3 4 5 এইখানে sp3 হাইব্রিডাইজেশন করে দেওয়া যাবে তো এই যে তিনটা পেয়ার ইলেকট্রন তুমি এখানে দেখতে পাচ্ছ এরা তিনজনে এই কোঅর্ডিনেট বন্ড তিনটা বানাচ্ছে আর আরেকটা যে তুমি দেখতে পাচ্ছ এখানে ক্লোরিনের আর অক্সিজেনের মধ্যে যে সিগমা বন্ডটি এইটি গঠিত হয়েছে আর এগুলি হচ্ছে কোঅর্ডিনেট বন্ড একই রকম ভাবে অপর ক্লোরিনটির ক্ষেত্রেও এইখানে সিগমা বন্ডটি আছে আর এই তিনটি হলো কোঅর্ডিনেট বন্ড এটা একরকম ছবির ব্যাখ্যা দেওয়া গেল তাহলে এখানে এখানে কি হয়েছে দুটো টেট্রাহেড্রন আছে তারা একটা আরেকটার সঙ্গে মাথা দিয়ে এইভাবে যুক্ত আছে ঠিক আছে টু টেট্রাহেড্রন ওকে আচ্ছা এখানে কিন্তু ব্যাপারটা তা নয় এখানে কি হচ্ছে লক্ষ্য করো 3s 3p 1 2 3 4 5 কিন্তু 3d তো এর ভ্যাকেন্ট আছে তাহলে সেখানে তো এক্সাইটেশন সম্ভব আচ্ছা এবারে এক্সাইটেশন কি রকম ভাবে হবে এখানে একটা আরেকটা গেল আরেকটা তারপরে এটা দেখতে কি রকম হবে এইগুলো 3s 3p এখানে হচ্ছে 3d ওকে এই জায়গাটাতে sp3 হাইব্রিডাইজেশন হয়েছে
আর এরা হাইব্রিডাইজেশন হয়নি আনহাইব্রিড, ঠিক আছে। তো এই যাদের যেখানে sp3 হাইব্রিডাইজেশনটা হয়েছে আর কি, তারা সিগমা বন্ডিং এর জন্য এনগেজড হয়েছে। এই যে দেখো চারটা সিগমা বন্ডিং, একটা দুটো তিনটে আর চারটে হলো। আর এই তিনজন কি হয়েছে, এরা পাই বন্ডিং এ ব্যবহৃত হয়েছে। এই যে পাই বন্ডিং পাই বন্ডিং পাই বন্ডিং, অপর ক্লোরিনটির জন্য একই ঘটনা, তাই আর লিখছি না। তো এখানে যে পাই বন্ডিংটা হয়েছে সেটা অক্সিজেনের 2p-র সাথে, অক্সিজেনের পাই বন্ডিংটি অক্সিজেনের 2p-র সাথে ক্লোরিনের 3d হয়েছে। তাই এই ধরনের পাই বন্ডিংকে এক্ষেত্রে বিপাই বিপাই বন্ডিং বা পিডি পাই বন্ডিং বলা হয়ে থাকে। তো এখানেও কিন্তু ছবিটা সেই একই, সেটা হচ্ছে যে দুটো টেট্রাহেড্রন একটা আরেকটার সাথে মাথা শেয়ার করে রয়েছে, একটা পয়েন্ট কমন আছে আর কি, দুটো টেট্রাহেড্রনের মধ্যে পয়েন্ট কমন আছে। আসা যাক নেক্সট প্রবলেমে। compare the bond lengths of ClO2 Cl2 এবং Cl2 মাইনাস। তোমাদেরকে এই প্রশ্নটা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের সময়ও পড়ানো হয়, তবুও এখনো একবার করিয়ে দিই। দেখো এর উত্তরটি হচ্ছে ClO2 বন্ড লেংথ সবচেয়ে বেশি, তারপরে Cl2, তারপরে হচ্ছে Cl2 মাইনাস। এইটার বন্ড লেংথ 111 মতো, এটা 112 মতো, এটা 118 মতো। এবার প্রশ্ন হচ্ছে কেন এমনটা কেন হলো। আচ্ছা, ClO2 মাইনাসের ক্ষেত্রে ছবিটা কিরকম হয় লক্ষ্য করো। এই হলো ক্লোরিন, এখানে একটা ডবল বন্ড হলো, এখানে একটা O নেগেটিভ এবং দুদিকে দুটো লোন পেয়ার থাকে। তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এটা তো 120 ডিগ্রি হওয়ার কথা ছিল, সেটা হয়নি, না হয়ে কমে গেছে, 111 ডিগ্রি হয়ে গেছে। কেন? এখানে লোন পেয়ার রিপালশন হয়েছে, যেটাকে ভ্যালেন্সের ইলেকট্রন পেয়ার রিপালশন বলে, যে এলপি রিপালশন ইজ গ্রেটার দেন এলপিবিপি গ্রেটার দেন পিপিবিপি। আচ্ছা, এর যে ClO2 যেটা বন্ড লেংথ, সেইটা বন্ড লেংথ নয়, এখানে আমার লেখা উচিত ছিল বন্ড অ্যাঙ্গেল, এটা ভীষণ দুঃখিত, বন্ড অ্যাঙ্গেল হবে। বন্ড অ্যাঙ্গেল বেশি হয়ে গেল কেন? দেখো এখানে অক্সিজেনের সাথে দুদিকে দুটো ক্লোরিন রয়েছে এবং অক্সিজেনের এখানে লোন পেয়ার রয়েছে, ক্লোরিনের আছে ভ্যাকান্ট অরবিটাল। তাহলে এখানে কি হয়, এরকম একটা পি পাই ডি পাই বন্ড তৈরি হয়ে যায়। এর ফলে একটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার আসে, তবে সে ছাড়া আরেকটা কারণ আছে। এটা হলো কারণ এক। কারণ দুই হচ্ছে সাইজ অফ ক্লোরিন ইজ গ্রেটার দেন অক্সিজেন। এর ফলে এই জায়গাতে কিছুটা স্টেরিক এফেক্ট কাজ করে, যেটা এখানে ছিল না, এই অক্সিজেনের ক্ষেত্রগুলো ছিল না। এবারে ClO2 এর ব্যাপারটা ভালোভাবে লক্ষ্য করো। দেখো ClO2 একটা অড ইলেকট্রন মলিকিউল। এটা কিভাবে থাকে, এইভাবে থাকে। এইখানে একটা অড ইলেকট্রন আছে,
অড ইলেকট্রন মলিকিউল। তার মানে হচ্ছে এটাই যে ClO2 এর ক্ষেত্রে কিন্তু অর্থাৎ এর ক্ষেত্রে এলপি রিপালশন ব্যাপারটাই অ্যাবসেন্ট। এখানে কি হয়, এই বন্ড অ্যাঙ্গেলটা যেটা কিনা 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, সেটা তো হয়ই না, তার চেয়ে আরো বেশি হয়ে যায়। তার কারণ হচ্ছে এখানে লোন পেয়ার রিপালশন অ্যাবসেন্ট। এখানে তো দুটো লোন পেয়ারই নেই, একটা মিস্টেক কিন্তু রয়ে গেছে। এখানে 120 ডিগ্রি নয়, এখানে বন্ড অ্যাঙ্গেলটা হওয়ার কথা ছিল 109 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, সেটা হয়নি, বন্ড অ্যাঙ্গেলটা তার চেয়েও বেশি হয়ে গেছে। কেন? ওই একই কারণ, এখানেও কিন্তু একটা রেজোনেন্স হওয়া সম্ভব হয়ে এই দিকটা একবার ডবল বন্ড, এই দিকটা একবার মাইনাস হতে পারে। তাহলে কি হচ্ছে, এখানে ClO পার্সিয়াল ডবল বন্ড, পার্সিয়াল ডবল বন্ড কারেক্টার চলে আসছে না, সেই জন্য বন্ড অ্যাঙ্গেলটা তার চেয়ে বেশি হয়ে গেছে। তবে এখানে সেটা এখানে আরো বেশি, তার কারণ এখানে ক্লোরিনের স্টেরিক আছে। আর এখানে আরো বেশি, কারণ আগের দুটো ক্ষেত্রে এলপি রিপালশনটা ছিল, আর এখানে তো ওই এলপি রিপালশন ব্যাপারটাই অ্যাবসেন্ট। তাই এর বন্ড অ্যাঙ্গেলটা আরো বেশি। এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে প্রস্তুতি নেবে। আচ্ছা, কিছু কিছু রিঅ্যাকশন তোমাকে কিন্তু করতে হবে, সেগুলো করিয়েওছি, কিন্তু আমার মনে হয়েছে এটা বাকি থেকে গেছিল, এটাও করিয়ে দেওয়া উচিত। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যদি কনসেন্ট্রেটেড HCl এর রিঅ্যাকশন হয়, তাহলে কি হবে? আচ্ছা, এখানে হবে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড CrCl3, জল হবে, আর ক্লোরিন গ্যাস তৈরি হবে। কটা ক্লোরিন গ্যাস? 3টা তৈরি হবে। এই জায়গাটা ঠিক লেখাটা হলো +3Cl2। এবার এখানে কালারের কি কি চেঞ্জ হবে? দেখো, এখানে অরেঞ্জ কালার প্রথমে ছিল, এখানে Cr3+, তার মানে হচ্ছে এখানে গ্রিন কালার আসবে, একটা গ্রিনিশ ইয়েলো গ্যাস এর ইভলিউশন হবে। এটাকে কি রেডক্স রিঅ্যাকশন বলা যায়? হ্যাঁ, অবশ্যই বলা যায়, কারণ এখানে +6 থেকে +3 হয়েছে, এখানে -1 থেকে 0 হয়েছে। তাহলে যেখানে -1 থেকে 0 হলো, সেখানে রিডাকশন হয়েছে। আবার যেখানে +6 থেকে +3 হলো, সেখানে অক্সিডেশন হয়েছে। তাহলে এই রিঅ্যাকশনটিকে রেডক্স রিঅ্যাকশন বলা যায়। পরবর্তী প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, হোয়াট ইজ PEL? PEL হচ্ছে টেট্রা ইথাইলেট। এর ফর্মুলা কি? PbC2H5 এটা কি কাজে লাগে? এটার ইউজটা হচ্ছে অ্যান্টি নকিং এজেন্ট, মানে ইঞ্জিনে যখন কম্বাসন হয় আর কি পেট্রোলের, তখন কিছু ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, নকিং হয় ইঞ্জিনে, সেটা থেকে বাঁচানোর জন্য এটা দেওয়া হয়। তাহলে এটা অ্যান্টি নকিং এজেন্ট।
in fuel হিসেবে আচ্ছা আচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। সেটা হচ্ছে যে ক্রোমিল ক্লোরাইড টেস্ট জিনিসটা কি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেও এসেছে। এটা হচ্ছে টেস্ট অফ ক্লোরাইড। কি করা হয়, ক্লোরাইড আছে এমন একটা স্যাম্পলকে নেওয়া হলো, ওই স্যাম্পলটার সাথে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করা হলো, তখন CrO2 Cl2 তৈরি হয়। এটা একটা গ্যাস। এটা নিচে লিখে দিয়ে এটা রংটাও পরীক্ষায় অনেক সময় জানতে চেয়েছে। রেড ভেপার অফ ক্রোমিল ক্লোরাইড। ওকে, এই ক্রোমিল ক্লোরাইড নিয়ে অন্যরকম প্রশ্ন এসছে, যেমন এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত ইত্যাদি। তো এরপরে কি হয়, this chromyl chloride is dissolved in sodium hydroxide। যখন এরকম করা হয় তখন একটা ইয়েলো সলিউশন আসে। এই ইয়েলো সলিউশনটা হচ্ছে সোডিয়াম ক্রোমেট। Na2Cr4 এর সাথে লেড অ্যাসিটেট যোগ করা হয়, তখন ইয়েলো প্রেসিপিটেশন আসে, ইয়েলো প্রেসিপিটেশন অফ লেড ক্রোমেট Cr4 লেড ক্রোমেট তৈরি। এই হচ্ছে ক্রোমিল ক্লোরাইড টেস্ট। ক্লোরাইডের কনফার্মেটরি টেস্ট এটা। আসা যাক টেস্ট অফ ফ্লুরাইডের ক্ষেত্রে। এক্ষেত্রে কি করা হয়, একটা টেস্ট টিউব নেওয়া হয়, এর মধ্যে স্যাম্পল নিয়ে তার মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে এটাকে হিট করা হয় বুনসেন বার্নারে। ঠিক আছে, হিট করা হচ্ছে। তারপরে মুখে একটা গ্লাস রড ধরা হয়, এটা হচ্ছে একটা গ্লাস রড, আর এখানে একটা ওয়াটার ড্রপ রাখা আছে। যদি এই ওয়াটার ড্রপটা ঘোলাটে হয়ে যায়, অর্থাৎ টার্বিড হয়ে যায়, তখন বুঝতে হবে যে ফ্লুরাইড প্রেজেন্ট আছে। এবার এমনটা কেন হলো, কিভাবে হলো? দেখো, ফ্লুরাইড H2SO4 এর সাথে রিঅ্যাকশন করে
HF বানায়। ওকে, এই HF SiO2 কোথায় আছে? এই গ্লাস রডের মধ্যে আছে, ঠিক আছে, মানে সিলিকন ডাই অক্সাইড, সিলিকন আছে, রিঅ্যাকশন করে সিলিকন টেট্রাফ্লুরাইড বানায়। এই সিলিকন টেট্রাফ্লুরাইড যখন জলের মধ্যে গুলে যায় তখন H2SiF6 প্লাস SiOH4 এই জিনিসটি বানায়। এই SiOH4 এর জন্যই টার্বিডিটিটা আসে। এটার নাম হচ্ছে অর্থো সিলিসিক অ্যাসিড বা অনলি সিলিসিক অ্যাসিড। সিলিসিক অ্যাসিড। দিস এখানে একটু কমেন্ট করার দরকার আছে। দিস হোয়াইট crystal causes turbidity. ওকে, আচ্ছা, প্রসঙ্গত H2SiF6 এর নামটাও বলে রাখি, হাইড্রো ফ্লোরো সিলিসিক অ্যাসিড। ওকে,